This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ওপর হামলায় বাসটি আগরতলা থেকে আসছিল কলকাতা এবং সেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি পণ্যবাহী ট্রাক এসে ওই বাসটিকে ধাক্কা দেয় এবং তারপরেই বাসটি স্বভাবতই সেখানে আটকে পড়ে। সামনে থাকা একটি অটোকে ধাক্কা মারে এবং সেই সময় স্থানীয় মানুষজন ছুটে আসে এবং তারা বাসে থাকা ভারতীয় যাত্রীদের কটু মন্তব্য করে, এমনকি প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে সেখানে ছুটে আসে পুলিশ প্রশাসন, তবে তারাও এসে ট্রাকটিকে ছেড়ে দেয় এবং ট্রাকটি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্থাৎ ইচ্ছাকৃতভাবে বাসটিকে ধাক্কা মেরেছে সেটাও অস্বীকার করে তারা। আমরা বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, ঠিক কি আপডেট খবর আছে? দেখো, ভারতীয় যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং একেবারে ত্রিপুরা থেকে কলকাতাগামী এই বাস এমন একটা বর্ডার লাইনের কাছ দিয়ে আসে যেখানে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া পড়ে। ঠিক এইরকম জায়গাতেই, ওই ব্রাহ্মণবাড়িয়াতেই বাস থামিয়ে কার্যত হুমকি দেওয়া হয় এবং এখানেও সেই অভিযোগ মৌলবাদীদের বিরুদ্ধে এবং কার্যত প্রাণনাশের হুমকি দেওয়া হয়। স্বাভাবিকভাবেই তুমি বুঝতে পারছো যে এই শক্তি ঠিক কি চাইছে সেটা খুব পরিষ্কার, তাদের ক্লিয়ার ভিশন। এবং এক্ষেত্রে বাংলাদেশের যে পরিস্থিতি যখন অস্থির, এই কাজটা বোধহয় খুব একটা ভালো হচ্ছে না মৌলবাদী শক্তিদের পক্ষে, যার আঁচ কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে গিয়ে পড়তে পারে। এখনো পর্যন্ত ভারত চরম কোনো ব্যবস্থা নেয়নি, বা যেখানে কোনো পণ্য পাঠানো হবে না বা জিনিসপত্র পাঠানো হবে না, এখনো পর্যন্ত কিন্তু বিদেশ মন্ত্রক এরকম কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যা এগোচ্ছে, এটা যদি চলতে থাকে প্রবীর, তাহলে কিন্তু কার্যত বাংলাদেশের কপালে দুঃখ আছে এটা বলা যেতে পারে। এবং যেখানে গোটা পরিস্থিতি একটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হবে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর লাগাতার আক্রমণ চলছে, এবার একটা বাসের ওপর আক্রমণ। এবং শ্যামলী পরিবহন অত্যন্ত একটা জনপ্রিয় বাস পরিষেবা দেয় এই ত্রিপুরা, বাংলাদেশ, কলকাতা এই লাইনে। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা সত্যি অনেককে হতবাক করেছে এবং গোটা ঘটনায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই গোটা ঘটনা জুড়ে। এবং ব্রাহ্মণবাড়িয়ার কাছে বাস যারা থামালো তাদের কি আইডেন্টিফাই করা গেল কারা থামালো, এবং যারা থামালো তারা হুমকি দিল, এই গোটা বিষয়টা একেবারেই ঠিক নয়। এবং ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে এই ব্রাহ্মণবাড়িয়া যে বিশ্ব রোড, ঠিক শ্যামলী পরিবহন বাসের করে যান এখান থেকে যাত্রীরা, বাসের মধ্যে থাকা ভারতীয় যাত্রীদের একেবারে সরাসরি প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই মৌলবাদীরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা 20 জন ভারতীয় যাত্রী। প্রবীর, আমাদের ওপর আক্রমণ আসছেটা কেন, এটা ভাববার বিষয় আছে। বেশ, শুধুমাত্র আমরা বিবৃতি দিয়েছি, ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতিতেই বাংলাদেশ বলেছে ইন্টারনাল ম্যাটার, ভারতের নাক গলানোর দরকার নেই। কিন্তু আমি আবার বলবো, পুরনো ইতিহাস কি বাংলাদেশ ভুলে যেতে বসেছে? মানে বাংলাদেশের কি মাথার থেকে বা স্মৃতি থেকে এগুলো সব মুছে যেতে বসেছে? যে ওই দেশটার স্বাধীনতার জন্য, ওই দেশটার মুক্তিযুদ্ধের জন্য ভারতবর্ষের স্যাক্রিফাইস কি আছে সেটা বোধহয় তারা ভুলতে বসেছেন। এবং সেইগুলো ভুলে গিয়েই বর্তমান যারা রয়েছেন অন্তর্বর্তী সরকারের, যারা দায়িত্বে রয়েছেন, তারা কার্যত ভারত বিদ্বেষী কার্যকলাপকে আরো বেশি উস্কানি দিচ্ছেন। এই যে যারা ব্রাহ্মণবাড়িয়ার রাস্তায় দাঁড়িয়ে রইলেন, ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে যে বাসকে দাঁড় করালেন, এবং সেখানে তাদের কাছে স্পেসিফিক উদাহরণ রয়েছে যে এই বাসে প্রচুর ভারতীয় যান, ফলে তাদেরকে একেবারে বেছে বেছে হুমকি দেওয়া, ফলে এই থ্রেটের মাধ্যমে তারা কি করতে চাইছেন। এবার বিষয়টা কিন্তু একেবারে বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, সেই আক্রমণ থামছে না। উল্টে সে দেশে সংবাদ সচিব বলছেন হিন্দুরা সুরক্ষিত। ফলে গোটা বিষয়টা নিয়ে কিন্তু একটা সংশয়, একটা দ্বিধাদ্বন্দ্বের পরিবেশ তৈরি করা হচ্ছে। আগামীকাল জানো প্রবীর, যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পেট্রাপোল বর্ডার ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে,
ফলে সেখানে নিশ্চয়ই এই ভারতীয়দেরকে প্রাণনাশের হুমকি দেওয়া, বাস থামানো, ওই বিষয়টা নিয়ে ধিক্কার বা নিন্দা কর্মসূচি নেওয়া হবে। কিন্তু বিষয়টা একেবারেই বোধহয় ঠিক হচ্ছে না। বাংলাদেশ নিজের বিপদ নিজে ডেকে আনছে, এই কথা বলা যায়। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে, এবং তার থেকে আপনারা শুনলেন। এবং আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব রোডে কলকাতাগামী একটি বাসে হামলা। বাসটি আগরতলা থেকে আসছিল কলকাতা, এবং সেই সময় একটি পণ্যবাহী ট্রাক এই যাত্রীবাহী বাসটিকে ধাক্কা মারে, এবং সেটা উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই অভিযোগ করেছেন ত্রিপুরার মন্ত্রী, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এবং তিনি যেমনটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা। বাসটি বিশ্ব রোডের এক পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই বাসটিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্ঘটনায় কবলে ফেলার জন্য ধাক্কা দেয় একটি পণ্যবাহী ট্রাক। একই সময় রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে। শ্যামলী বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে এবং কটু মন্তব্য করতে থাকে, এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে, এমনটাই জানিয়েছেন। তার পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সে দেশের প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ করবার আহ্বান জানিয়েছেন সুশান্ত চৌধুরী। সোশ্যাল মিডিয়া এই পোস্টে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, যে ঘটনা ঘটছে, এই ঘটনাটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? সাধারণ নিরীহ মানুষ আগরতলা থেকে কলকাতা আসছে, সেই বাসের ওপর হামলা। না, দেখুন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক ধরনের ভারত বিরোধী সেখানে জিগির তোলা হচ্ছে। সরকারের মদতে সেটা নিঃসন্দেহ রয়েছে, এবং সেখানে উগ্রবাদী মৌলবাদীরা তারা যখনই দেখছে যে ভারতীয় কোনো সম্পত্তি বা ভারতীয় মানুষজন সেখানে রয়েছে, তাদের উপর আক্রমণ করছে। ভারত সরকারের ইমিডিয়েটলি একটা অ্যাডভাইসারি করা উচিত, যারা ভারতীয়দের বাংলাদেশে যাবার ব্যাপারে এই মুহূর্তে নিষেধাজ্ঞা বা তাদের সতর্কতা থাকা দরকার, এক নম্বর। এবং যে বাসটি গেছে শ্যামলী পরিবহন, সেটি কলকাতার রেজিস্টার্ড বাস, কলকাতার কোম্পানি, কলকাতার ঘোষ কাপল তারা এটা করেন। যাই হোক, অরুণ ঘোষ, শিবানী ঘোষ তাদের, এবং তাদের বাংলাদেশেও যোগাযোগ আছে। এখন ভারত সরকার সব যারা এসব করছে সবাইকে জানানো দরকার যে এই সময় তোমরা বাংলাদেশে যেও না, বা যে প্রাইভেট যে সরকার তরফে যেগুলো আছে সেগুলো অধিকাংশই বন্ধ হয়ে আছে, এবং যে ইমার্জেন্সি ছাড়া এখন বেসরকারি যারা আছেন তাদেরকেও অ্যাডভাইসারি দেওয়া উচিত, তারা বুঝে শুনে যাতে চলে। কিন্তু যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশের উগ্রবাদীদের ভারতের যে অনেকটা নীরবতা স্টেটমেন্ট দিচ্ছে, সেগুলো হয়তো বাংলাদেশের কাগজে বেরোচ্ছে না। তারপরে বাংলাদেশের যারা উগ্রবাদী তারা বুঝতে পারছে না, ভাবছে ভারত বুঝি নীরবই থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের কিছু অ্যাকশন নেওয়া দরকার, যেগুলো উগ্রবাদীরা বোঝে। উগ্রবাদীরা যে ল্যাঙ্গুয়েজে বোঝে সেই ল্যাঙ্গুয়েজেই ভারতকে মেসেজটা দিতে হবে। যাই হোক, সে মেসেজটা এখনো পৌঁছচ্ছে না, বা সেখানে যারা সরকার আছেন তারা মনে করছেন যে তারা নির্বাচিত হয়ে আসেননি, যতদিন পাওয়া থাকা যায় তো সেটাই বোনাস। সুতরাং ওরা আর এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না, কেননা এইসব নিয়ে মাথা ঘামালে যারা ওনাদের বসিয়েছেন তারা বলবেন তাহলে চলে যাও। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু কোনো দায়বোধ নেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ভারতের উচিত কিছু প্রোঅ্যাক্টিভ মেজার, সেটা ভারত সরকারকে ভাবতে হবে কোনটা করলে সুবিধা হবে নেওয়া, এবং আন্তর্জাতিক মহলের চাপটাকে আরো ঘনীভূত করতে হবে। নীরবে থাকা মানেই হচ্ছে ভারতীয় সম্পত্তি, ভারতের মানুষ এবং হিন্দু সম্প্রদায় এবং বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এবং মুসলমানদের মধ্যে যারা প্রগতিশীল চিন্তাধারার মানুষ, তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রতিদিনই বাড়ছে। এটা ভারতের একজন বাংলাদেশের পার্শ্ববর্তী একটি শক্তিশালী দেশ, পৃথিবীর প্রথম 4-5টা দেশের মধ্যে ভারতের সামরিক শক্তি, আর্থিক শক্তি পড়ে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতকে একটু বীরভোগ্যা বসুন্ধরা, বীরদেরই সারা পৃথিবীতেই সম্মান করে। এখন সেটা ভারতের কোনোভাবেই দেখানো প্রয়োজন। বীরত্ব দেখানো মানে
যুদ্ধ করা নয়, বীরত্ব দেখানো মানে বুঝিয়ে দেওয়া যে আমি কত শক্তিশালী, তুমি কোথায়। এই ভাষাটা উগ্রবাদী মৌলবাদীরা বুঝতে পারছে না এবং সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার সময়টা এসেছে। হ্যাঁ, রাজাগোপাল বাবু, উগ্রবাদী মৌলবাদী, বাংলাদেশের উগ্রবাদী মৌলবাদীরা পুরো বিষয়টা অর্থাৎ ভারতের শক্তি সম্পর্কে কি তারা ওয়াকিবহাল নয় বলে মনে করেন নাকি অন্যান্য যে সমস্ত রাষ্ট্র রয়েছে এবং তাদের মধ্যে স্পেসিফিক্যালি যদি উল্লেখ করতে হয় তাহলে পাকিস্তান এবং চীন, তাদের মদত রয়েছে এবং মনে করছে ভারত থেকে পণ্য আমদানি যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে তাদের কিছু যায় আসে না। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ভারতের কি উচিত নয় দ্বিমুখী কৌশল না? একদিকে যেমন এখানে যে সমস্ত হাইকমিশনের অফিস আছে বাংলাদেশের, সেগুলিকে আমরা প্রোটেক্ট করছি, সেখানে প্রোটেকশন আরও বাড়িয়েছি, ঠিক তার পাশাপাশি যদি তাকে যেমনটা বললেন আমদানি বন্ধ করে দেওয়া, সেখানকার মানুষজন এখানে ট্রিটমেন্ট করাতে আসছেন, এই জায়গাগুলোকে রোখা, এগুলো কি উচিত নয়? আপনি কি মনে করেন? দেখুন, মানে প্রোঅ্যাক্টিভ মেজার্স তো নিতেই হবে। প্রয়োজন হলে সবই বন্ধ করতে হবে ক্ষণিকের জন্য, যে সেগুলো সবই বন্ধ করা দরকার। বলতে কিছুটা বন্ধ হয়েছে, অলিখিতভাবে বন্ধ হয়েছে, লিখিতভাবে ঘটেনি। মোটামুটি ভাবে হাই কমিশনার গুলোতে অফিসগুলোতে চাপ আছে যাতে ভারতবর্ষে ভিসা না দেওয়া হয় বাংলাদেশিদের, এক্সট্রিম এমার্জেন্সি ছাড়া, মেডিকেল এমার্জেন্সি ছাড়া না দেওয়া হয়, এরকম ধরনের বার্তা মানে ইন্টারনাল বার্তা নিঃসন্দেহে গেছে, কিন্তু অফিসিয়ালি এখনো সেভাবে কিছু ঘটেনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মৌলবাদীরা, আপনি যেটা বললেন ঠিকই মনে করছেন, তাদের অনেকটা তাদের ধারণা হয়ে গেছে যে এখনকার যে ইন্টারিম আমেরিকা যে সরকার আছে, অনেকটা ইন্টারিম বলা যেতেই পারে, তাদের তো ডেমোক্র্যাটরা তারা ওদের সমর্থনে আছে, চীন ওদের সমর্থনে আছে, আইএস বা পাকিস্তান ওদের সমর্থনে আছে। কিন্তু ওদেরও বোঝা উচিত ভারত যথেষ্ট শক্তিশালী, সেই বার্তা ভারত যদি এককভাবে শক্তিশালী দেখাতে চায় তাহলে বিপদ আছে, তাকেও আন্তর্জাতিক সমর্থনটা আদায় করতে হবে। চট্টগ্রামের বুদ্ধিস্টরা আক্রান্ত হচ্ছে, খ্রিস্টানরা আক্রান্ত হচ্ছে, হিন্দুরা তো আক্রান্ত হচ্ছে। হিন্দুদের হয়ে বলার খুব একটা দেশ নেই, কিন্তু বুদ্ধদের হয়ে বলার তো দেশ আছে, খ্রিস্টানদের বলার দেশ প্রচুর আছে। তারা খ্রিস্টানরা আজকে সবচেয়ে বেশি সংখ্যা পৃথিবীতে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতের ডিপ্লোমেসিটা আমার মনে হচ্ছে খুব একটা অ্যাক্টিভলি এই মুহূর্তে দেখাচ্ছে না। তাদের আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার, কেননা যত দিন যাবে, যত হিন্দুদের ভয় পাওয়ানো, মারধর করা, তাড়িয়ে দেওয়া, সম্পত্তি লুট করা এবং নিধন করা, এটা যদি চলতে থাকে তাহলে ওদেরই সুবিধে। কেননা পরিকল্পনাটা হচ্ছে যে একেবারে হিন্দুরা 8% আছে, ওটাকে যত তাড়াতাড়ি 2-3 কমে দাও বা একেবারে শূন্য করো, এইটাই হচ্ছে পরিকল্পনা। এই 1-1.5 মাসে যত তাড়াতাড়ি যত যদি ঝামেলা করা যায় তাহলে ওরা সুবিধা হবে মনে করছে। এই জন্য ভারতবর্ষের বাস আক্রমণ করালো, তখন ওখানকার হিন্দুরা আরো ভয় পেয়ে যাবে, কেউ কেউ ভাববে যে আবার পালিয়ে যায়, কিন্তু পালিয়ে যাবার তো সে সুযোগটা নেই। তো যাই হোক না কেন, ভারতবর্ষকে বোঝাতে হবে আমি শক্তিশালী। সেটা কিভাবে বোঝাবে সেটা ভারত সরকার ভালো করে বুঝবে। আমরা সবাই জানি যে সাপ্লাই চেন নেটওয়ার্ক কেটে দিলে ওরা অন্য জায়গা থেকে যোগানটা আসবে। বাংলাদেশ অনেক চালু হয়ে গেছে, ওরা খালি ভারতের উপর নির্ভরশীল নয়, ওরা অনেক দেশ থেকে জিনিসপত্র নেয়। ভারতের যোগান বন্ধ হলে 1-2 দিন হয়তো অসুবিধা হবে, সঙ্গে সঙ্গে অন্য জায়গা থেকে সাপ্লাই এসে যাবে। মাঝখান থেকে আমাদের যে মার্কেট $16 বিলিয়ন বাংলাদেশি মার্কেট, সেটা একেবারে যাবে। সুতরাং বাংলাদেশের ব্যবসায়ীরাও তারাও তো সজাগ, তারাও সরকারকে বলছেন এক্ষুনি আমাদের স্বার্থ রক্ষা করো। ভারতের $3 বিলিয়ন বিনিয়োগ সেখানে বাংলাদেশে আছে, তারাও বলছেন আমাদের স্বার্থ রক্ষা করো। সুতরাং সরকারকে সব বুঝে শুনেই করতে হচ্ছে বলে আমার ধারণা, কিন্তু তাকে বোঝাতে হবে আমরা শক্তিশালী, এবং ইন্টারন্যাশনাল চাপ যেগুলো নিজেরা করা যাবে না অন্য দেশকে দিয়ে করা, এবং ডিপ্লোমেসির অনেক ধরনের কাজকর্ম আছে, সেগুলো বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা জানি আমি বাংলাদেশে নির্বাচিত সরকারকে কারা ফেলেছে, বাংলাদেশের আন্দোলনের মধ্য দিয়ে পড়েনি, এটা তো পরিষ্কার। তার মানে বিদেশি শক্তি আছে, কারা সে শক্তি আছে। হ্যাঁ, সেই ধরনের শক্তি আবার পুনর্বিয়োগ ঘটুক না, যারা এই 19 সরকার আছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হোক না যে নির্বাচিত সরকার যদি ফেলে দেওয়া যায় তাহলে একটা উপদেষ্টা সরকার ফেলতে কতক্ষণ সময় লাগে, এটাও তাদের বুঝিয়ে দেওয়া হোক। এই বার্তাগুলো যদি তারা পায় তারা ভয় পাবে, কেন সরকারের মদত আছে বলেই উগ্রবাদীরা এই কাজ করছে। সরকার যদি কিছুটাই আরো যদি সরকারের তারা সমর্থন হারায়, সরকার যদি দেউলিয়া হয়ে পড়ে, তাহলে কিন্তু বিপদ আসে। ভারতকে অনেক প্ল্যান করে করতে হবে, দ্রুত করতে হবে। এইটা হচ্ছে আমার মত, দ্রুত অ্যাকশন, ফাস্ট অ্যাকশন, কুইক অ্যাকশন, এইটা ভারতকে ইমিডিয়েটলি ভাবতে হবে, নিজে না করতে পারলে অন্য দেশকে নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে।